আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় ভোর ৫টায় ভারমন্ট অঙ্গরাজ্যে ভোট গ্রহণের মাধ্যমে এটি শুরু হয়। বাকি অঙ্গরাজ্যগুলোতেও সকাল ৭টার মধ্যে ভোট নেওয়া শুরু হবে। ঐতিহাসিকভাবে এবছরও নভেম্বরের প্রথম মঙ্গলবার শুরু হলো মার্কিন নির্বাচন। কে যাবেন হোয়াইট হাউসে তা নির্ধারণ হবে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের লড়াইয়ে। সামদানি প্রত্যয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার ও ভার্জিনিয়া সহ ৮টি অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে সকাল ৬টায়। মধ্যাঞ্চলীয় কিছু রাজ্যে ভোটকেন্দ্র খুলেছে ৭টায়। তবে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ৫০০ জনের কম, সেগুলো খুলবে স্থানীয় সময় সকাল ১০টায়। এবারের নির্বাচনে দেশটির নিবন্ধিত ১৬ কোটি ভোটারের মধ্যে আগাম ভোট দিয়েছে দেশটির প্রায় ৮ কোটি নাগরিক। নির্বাচনে জিততে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে একজন প্রার্থীর প্রয়োজন হবে ২৭০টি ইলেকটোরাল ভোট। এদিকে নির্বাচনের আগ মুহূর্তের সবশেষ জরিপে এগিয়ে কমলা হ্যারিস। তবে ফলাফল নির্ধারণী সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য। ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই ফলাফল ঘোষণা হতে পারে। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অগ্রিম ভোট গণনা শুরু হয়েছে। এবারের নির্বাচনে ইতিহাস গড়ে প্রথমবার হোয়াইট হাউসে বসবেন কোনো নারী প্রেসিডেন্ট, নাকি দ্বিতীয়বার ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প, তা জানা যাবে আর মাত্র কয়েক ঘন্টা পরই। সামদানি প্রত্যয়, আরটিভি। মার্কিন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মিশিগান থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। সেই প্রতীক্ষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে মানুষ যারা ভোটার আছেন এখানে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন। এবং আমি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ভোট কেন্দ্র। মানুষ কিন্তু এখানে কিছুক্ষণ আগেও আমি এখানে এসেছি এবং মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে তারা ভোট দিয়েছেন। এবং এই যে প্রতিটা কেন্দ্র, কয়েকটি কেন্দ্র ইতিমধ্যে আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় ছিল এবং মানুষ আনন্দ উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে ভোট দিচ্ছেন, তেমনটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং দীর্ঘ ৪ বছর পর যুক্তরাষ্ট্রে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প, তা ঠিক করতেই এই ভোট। এবং রিপাবলিকান প্রতীক হাতি এবং ডেমোক্রেটিক প্রতীক গাধার মধ্যে চলছে এই ভোট যুদ্ধ। এই নিয়ে ব্যস্ত প্রধান দুই প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প আজ সকালে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ এলাকায় ভোট কেন্দ্রে ভোট দেন এবং যুক্তরাষ্ট্রের যে 50টি স্টেটের ভোটাররা ভোট দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের 6টি টাইম জোনে রয়েছে এবং ফলে বিভিন্ন স্টেটে কিন্তু সময়ের ব্যবধান রয়েছে, সেটি সমন্বয় করেই কিন্তু ভোট শুরু হবে এবং শেষ হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 7,80,00,000 ভোটার কিন্তু যে অগ্রিম ভোট দিয়েছেন ইতিমধ্যে। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের এক নতুন ইতিহাস রচিত হবে, তেমনটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং যদি কমলা হ্যারিস জয় হন তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সিনেটর ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 প্রার্থী। সিনেটর পদে জর্জিয়ার ডিস্ট্রিক্ট 5 থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান, এক স্টেটের ডিস্ট্রিক্ট 7 থেকে লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট ডিস্ট্রিক্ট 4 থেকে সিনেটর হওয়ার লড়াইয়ে আছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ভার্জিনিয়া ডিস্ট্রিক্ট 37 থেকে ভোট যুদ্ধে রয়েছেন নোয়াখালীর আরেক সন্তান সাদ্দাম সেলিম। এই 4 জনই ডেমোক্রেট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নিউ হ্যাম্পশায়ার থেকে স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে রকিংহাম ডিস্ট্রিক্ট 20 থেকে লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান, তিনি রিপাবলিকান প্রার্থী। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউ জার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি আমেরিকানও রয়েছে কাউন্টি ও অন্যান্য পর্যায়ে। যে পরিবর্তন মানুষের ভাগ্যে ভালো কিছু ঘটাবে সেটাই আসল সংস্কার, এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার মানেই সংবিধানের পরিবর্তন নয়। অভ্যুত্থানের পর স্বৈরাচারে মাথা পালিয়ে গেল,
প্রশাসনে তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। যশোর টাউন হল ময়দানে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জায়েদ রহমান। সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে এই স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। একটি দীর্ঘ সময় একটি স্বৈরাচারী সরকারের প্রধান অতিথি হিসেবে স্মরণ সভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, গেল 15 বছর মানুষের অধিকার ডাকাতি করেছিল ফ্যাসিবাদ সরকার, সেই অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির লড়াই। একটি স্বৈরাচার দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল এবং পর্যায়ক্রমিক এই দেশের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকারকে পলায়নকৃত স্বৈরাচার সরকার ডাকাতি করে নিয়েছিল। বিএনপি প্রথম দল হিসেবে সংস্কারের প্রস্তাব দিয়েছিল বলেও জানান তারেক রহমান। বলেন, জনগণের প্রয়োজনে সংস্কার হওয়া দরকার। সংবিধানে অবশ্যই কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। বিভিন্ন স্থানে দেশ পরিচালনার জন্য বিভিন্ন যে সকল বিষয় আছে, সময়ের পরিবর্তিত অবস্থার সাথে, দিন দুনিয়ার পরিবর্তিত অবস্থার সাথে অবশ্যই কিছু সংস্কারের প্রয়োজন আছে। সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা লক্ষ কোটি যারা সাধারণ মানুষ আছে, সেই মানুষের ভাগ্যের পরিবর্তন অর্থাৎ ভালো পরিবর্তন হবে যেই কাজগুলো করলে, আমি মনে করি সেগুলোই সংস্কার। শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করাকেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সংস্কার মনে করি না। জনগণের অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশে ক্রান্তিকাল চলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের মাথা হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা সমাজের প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গিয়েছে এবং সেখান থেকে তারা তাদের বিভিন্ন ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে। প্রাচুর্য ও সম্পদের পিছনে না ছুটে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মতো আদর্শ বজায় রাখতে পরবর্তী প্রজন্মের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কিন্তু একজন মানুষ অমর হতে পারেন তার কীর্তি এবং কর্মে। জাহিদ রহমান, RTV। পরিষ্কারভাবে যদি বলা যায়, দেশে নতুন করে বিপদের আশঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে সজাগ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় কথা বলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে। বিশ্ব ইজতেমার বিষয়ে সরকার নয়, ওলামা মাশায়েখরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রয়াত মাওলানা জুবায়ের অনুসারীরা। দুপুরে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনে বক্তারা বলেন, এবারও দুপর্বে ইজতেমা হবে, কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিহান নন্দী। বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণার পর আবারও তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আসন্ন ইজতেমার তারিখ ঘোষণার পরদিনেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের ডাক দেয় মাওলানা জোবায়ের হাসানের অনুসারীরা। তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষা উপলক্ষে ডাকা এই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগে সম্মেলন স্থান জনসমুদ্রে রূপ নেয়। তার পিতৃপুরুষের আদর্শকে বলি দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ওলামারা মাওলানা সাদের নানা সমালোচনা করেন। বলেন, কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। কেউ যদি আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে আমরা এর জবাব দিতে বারবার জানি, এর প্রমাণ আমরা দিয়েছি। রাষ্ট্র চালান, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করব, কিন্তু ধর্মের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। 2013 সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার, আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিসহ 9টি ঘোষণা দেয়া হয় সম্মেলন থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্বে এবং 7 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।
ডিজিএফআই এর আয়নাঘরের চেয়েও ভয়াবহ গুমশালার অস্তিত্ব ছিল উল্লেখ করে ৮টি আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। ১৬০০ গুমের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে খতিয়ে দেখা ৪০০ অভিযোগের মধ্যে র্যাবের সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানায় কমিশন। দুপুরে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরের শাসনামলে বিরোধী মতের অসংখ্য লোকজনকে গুম করা হয়। এসব ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ২ মাসে কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে গুমকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান ৪টি কারণে মানুষ গুমের শিকার হয়েছে। কিছু আছে আপনার সরকারের ছিল, আপনার সমালোচনা করছে বিভিন্ন মিডিয়াতে, সেটা একটা কারণ। কিছু আছে যেমন ধরেন আর্মি অফিসার যে কয়জনকে করলো, কথা বুঝছেন, তাদের তো বোঝা গেল না কারণটা কি। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা কার্যক্রম ছিল বলেও জানায় গুম বিষয়ক তদন্ত কমিশন। আয়নাঘর, যেটাকে আমরা জয়েন্ট ইন্টারভেনশন সেন্টারকে বুঝতাম, এর চেয়েও নিকৃষ্টতম সেল আসলে আমাদের কাছাকাছি জায়গাতেই ছিল। আমরা সেগুলি পরিদর্শন করতে পেরেছি, দেখেছি। ৫ আগস্টের পর অনেকগুলো আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে। এখনো সে চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় কমিশন। এই ৪০০টার মধ্যে ১৭২টা পেয়েছি হচ্ছে র্যাবের ইনভলভমেন্ট, সিটিটিসির ইনভলভমেন্ট পেয়েছি ৩৭টা ক্ষেত্রে, ডিবি পুলিশের ইনভলভমেন্ট ছিল ৫৫টার ক্ষেত্রে, ডিজিএফআই এর ছিল ২৬টা এবং পুলিশের ক্ষেত্রে 25টা। এবং এদিকে হাসিনা সরকারের আমলে গুম করে নির্যাতন ও পঙ্গু করে দেবার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির। ১ সপ্তাহ জিজ্ঞাসাবাদের নামে চরম নির্যাতন করা হয়। অরণ্য গফুর, RTV, ঢাকা। আলোচিত বিডিআর বিদ্রোহ হত্যা মামলা পুনঃ তদন্তে জাতীয় কমিশন কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দিনটিকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। 10 কার্যদিবসের মধ্যে রুলের নিষ্পত্তি করে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। পিলখানায় বিদ্রোহ হয়নি, পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি রিটকারী আইনজীবীর। অথরা ইয়াসমিনের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে পিলখানায় ঘটে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা। হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যা আলোড়ন তোলে। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিদ্রোহ, হত্যা, বিস্ফোরক আইনে জড়িতদের বিচার করা হয়। হত্যা মামলাটি হাইকোর্টে নিষ্পত্তি হলেও বিস্ফোরক মামলাটি এখনও বিচারিক আদালতের গণ্ডি পেরোয়নি। ক্ষমতার পালাবদলে বিডিআর বিদ্রোহের ঘটনা আবারও তদন্তের দাবি ওঠে। পুনঃ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন 2 আইনজীবী। মঙ্গলবার শুনানি শেষে বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় পুনঃ তদন্তে জাতীয় কমিশন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। তাদের নিষ্ক্রিয়তা এবং তাদের খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে আমরা বলি যে এই দিবসটা অর্থাৎ 25 এবং 26 তারিখের যেই হত্যাকাণ্ড সেটাকে কেন শহীদ দিবস ঘোষণা করা হবে না, কেন তদন্ত করা হবে না জানতে চেয়ে আজকে মহামান্য কোর্ট 3টি টার্মের উপরে রুল দিয়েছেন। বিডিআর এর সংগঠিত গণহত্যা নেপথ্যে কারা ছিল এ বিষয়ে জাতীয়ভাবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে জানান রিটকারী আইনজীবী। মহামান্য কোর্ট আজকে ওই রিপ্রেজেন্টেশনটাকে উইদিন 10 ডেজের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমার আবেদন থাকবে যে এইটাকে আর জটিলভাবে নেবেন না, আপনারা কোনো ধরনের সংশয় না রেখে আপনারা একটা স্বাধীন তদন্ত কমিশন অথবা কমিটি, যেটাই বলি আমরা, একটা গঠন করেন এবং সেটার যথাযথ তদন্তপূর্বক জনসমক্ষে পেশ করবেন বলে আমি আশা রাখি। পরবর্তী আদেশের জন্য 24 নভেম্বর দিন ধার্য করেছেন উচ্চ আদালত। আসলে বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ও অব্যাহতি শুনানির তারিখ পিছিয়ে আগামী 20 নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডারের কাজ সম্পন্ন করা হয়। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এ মামলা করেছিলেন, তাই 7 জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়।
বিজ্ঞ আদালতে এই মামলায় ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান পাবেন না। আমরা বরাবর গত 16 বছরে আপনার কথাই সেই কথাগুলো আদালতে বারবার আমরা বলে আসছি। ম্যাডাম খালেদা জিয়া এই মামলা থেকে এবং অন্যান্য যারা আছেন সবাই এই মামলা থেকে একদম বেকসুর খালাস হবেন, অব্যাহতি পাবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও ঘরে বসে পাচ্ছেন পাসপোর্ট করার সুবিধা। ভিআইপি মর্যাদায় বাসায় এসে নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ছবি সহ প্রয়োজনীয় তথ্য। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতেকার হোসেনকে তড়িঘড়ি পাসপোর্ট পাইয়ে দিতে এই সহযোগিতা করে পাসপোর্ট অধিদপ্তর। এ নিয়ে এখন মুখে কুলু পেটেছে কর্মকর্তারা। পাসপোর্ট জালিয়াতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব দেখবেন আজ। রংপুরে গুলিবিদ্ধ স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী 27 আগস্ট রংপুরে মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। এর প্রায় এক সপ্তাহ পর সাধারণ পাসপোর্টের আবেদন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী। পাসপোর্ট পেতে তাদের ভিভিআইপি মর্যাদা দিয়েছে অধিদপ্তরের কর্তারা। বাসায় পাঠিয়ে নেওয়া হয়েছে ছবি, ফিঙ্গারপ্রিন্ট সহ প্রয়োজনীয় তথ্য। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি পাসপোর্ট অধিদপ্তরের কোনো কর্তা। আরও জানতে মন্ত্রণালয়ে গিয়েও কারো বক্তব্য মেলেনি। তবে এক কর্মকর্তা পরিচয় গোপন রেখে জানান, কোনো আসামি ভিভিআইপি সুবিধা পেতে পারেন না। পাসপোর্ট অধিদপ্তরের এমন কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক ক্ষোভ প্রকাশ করেন। যারা হত্যার সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদের পাসপোর্ট কারা করে দিচ্ছে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মন্ত্রী এমপিরা কি পাসপোর্ট পেয়ে দেশ থেকে পালাতে পারবে কিনা বা পাসপোর্ট তাদেরকে এখন দেওয়া হবে কিনা, এই ব্যাপারে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিতে পারে, একটা উদ্যোগ নিতে পারে। নিয়মের বাইরে যে কর্তারা বিশেষ ব্যক্তিদের অন্যায্য সুবিধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কোনো প্রকার যোগসাজশের মাধ্যমে এখানে পাসপোর্ট ইস্যু করার ব্যবস্থা করা হচ্ছে, যেটি তার মধ্যে বৃহত্তর উদ্দেশ্য থাকতে পারে যে বিদেশে চলে যাওয়ার মতো সুযোগ সৃষ্টি করে দেওয়া। সেটা যদি হয় তাহলে তো সেটা আবার আদালতের যেটা প্রক্রিয়া সেটার সাথে সাংঘর্ষিক হবে এবং জবাবদিহিতার প্রক্রিয়াটা সেটা সাংঘর্ষিক। আমরা কিন্তু কখনো বলছি না যে অভিযোগ আনা হচ্ছে সেটা সঠিক, সেটা আদালতে প্রমাণযোগ্য এবং যতদিন পর্যন্ত সেটা প্রমাণিত না হবে সঠিকভাবে সঠিক প্রক্রিয়া, ততদিন পর্যন্ত এরকম সুযোগ প্রদানটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করছি না। ঘৃণিত অপরাধী যারা, তাদেরকে ধরার জন্য তো এটা পুরো জাতিমুখী আছে। নতুন পাসপোর্ট দিয়ে তাদেরকে বিদেশে যাওয়ার যদি কেউ সহযোগিতা করে, এটা ভয়াবহ অন্যায়। ক্রিমিনাল রেকর্ড থাকা লোকের ভিভিআইপি, এটা তো ভয়াবহ। অর্থাৎ তারা এখনো বহাল তবিয়তে আছে, আর পাসপোর্ট অফিসে যারা বসে আছে তাদের কিন্তু এই ব্যাপারে দায়িত্ব আছে, এরা দায় এড়াইতে পারে না। এবং যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এটার সাথে জড়িত, সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পাসপোর্ট অধিদপ্তরকে ঢেলে সাজানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। সকালে RTVতে সংবাদ প্রচারের পর অধিদপ্তরের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, শিরিন শারমিন চৌধুরীর নামে বর্তমানে কোনো অ্যাক্টিভ পাসপোর্ট নেই। 1.5 মাস আগে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করলেও তার আবেদনটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 326 জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া 6 জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে 2 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 1 জন, ঢাকা বিভাগে 1 জন, চট্টগ্রাম বিভাগে 1 জন ও বরিশাল বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। সকাল 8টা পর্যন্ত নতুন করে 1370 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 368 রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে গাছপালা, বিলবোর্ড ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে ভগীরথ ত্রিপুরা নামে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খাগড়াছড়ি বাস টার্মিনালের মূল সড়কের উপর গাছ ভেঙে পড়ে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারীরা। অন্যদিকে হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গাতেও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার উপর দিয়ে শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যায়।
সানাউল আরেফিনকে সভাপতি ও সৈয়দ আহসানুল আপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 7 সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়েছে। নবগঠিত কমিটির সহ সভাপতি নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ সারহা আলী সহ সাধারণ সম্পাদক এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন্নেসা ইসলাম ও ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিক নির্বাচিত হয়েছেন। বনানীতে সাধারণ সভায় নবগঠিত কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 16 দেখায় 10 বারই জয় পেয়েছে টাইগাররা, যার মধ্যে ঘরের মাঠের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে 5টি করে ম্যাচ। তাই প্রথম ম্যাচ জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় শান্ত বাহিনী। এদিকে প্রায় 8 মাস পর 50 ওভারের ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তাই বেশ চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।